পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক। স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা, সই হবে 5টি সমঝোতা স্মারক। গাজাকে হামাস মুক্ত না করা পর্যন্ত সামরিক চাপ বাড়াতে হবে, নেতানিয়াহুর কথায় সম্মতি ট্রাম্পের। সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে নিন্দার ঝড়। যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক সহিংসতা। টেক্সাসে অস্ত্রধারীর গুলিতে নিহত 3, সন্দেহভাজন গ্রেফতার। ওয়াশিংটন ডিসিতে সহিংসতা নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ড মোতায়েন। দাবানলে বিপর্যস্ত ইউরোপ। স্পেনে দ্রুত ছড়াচ্ছে আগুন, পড়ছে একরের পর একর বনাঞ্চল। আলবেনিয়ায় নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে হাজারো মানুষ। এবং বাংলাদেশিদের চিকিৎসা সেবায় ঢাকা থেকে 2 ঘন্টার দূরত্বে চীনের কুনমিং। এ বিশেষ ব্যবস্থা। খরচ কম হলেও ভিসা জটিলতা, খাবার দিয়ে ভোগান্তি, সমস্যা সমাধানে কাজ চলছে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক চলছে। বাংলাদেশ সময় সকাল 8টায় এ বৈঠক শুরু হয়। দ্বিপাক্ষিক বৈঠক শেষে আনোয়ার ইব্রাহিম ও ডক্টর মোহাম্মদ ইউনূস একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগে পুত্রজায়ায় পারদানা পুত্রা ভবনে ডক্টর ইউনূসকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ সময় উভয় দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এছাড়া এদিন মালয়েশিয়ার ব্যবসায়ী প্রতিনিধি, প্রবাসী বাঙালিদের সঙ্গে বেশ কয়েকটি সেশনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। 3 দিনের এই সফরে মালয়েশিয়ার সঙ্গে 5টি সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে, যার মাধ্যমে প্রতিরক্ষা, শ্রমবাজার, বিদ্যুৎ, জ্বালানি, রোহিঙ্গা সংকট সমাধান সহ বেশ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে 2 দেশের মধ্যে আলোচনার কথা রয়েছে। গাজাকে হামাস মুক্ত না করা পর্যন্ত সামরিক চাপ বাড়াতে হবে বলে নেতানিয়াহুর কথায় সম্মতি জানালেন ট্রাম্প। যদিও ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস বলেন, সামরিক অভিযানের মাধ্যমে যদি সমাধান হতো তাহলে যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে যেত। গাজায় একদিনে ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন আরও 46 ফিলিস্তিনি। জবাবে উপত্যকাটির উত্তর ও দক্ষিণে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে হামাস। একই সঙ্গে ভয়াবহ মানবিক সংকট, ক্ষুধায় মৃত্যুর মিছিল ও সাংবাদিক হত্যার ঘটনায় নিন্দা জানাচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন। গাজায় এখন প্রতিদিনই বাড়ছে মরদেহের সংখ্যা, ছড়িয়ে পড়ছে ক্ষুধা, পিপাসা আর বঞ্চনা। প্রতিদিনই নিরীহ আর ক্ষুধার্তদের উপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। এরই জবাবে গাজার উত্তর ও দক্ষিণে অগ্রসর ইসরায়েলি সেনাদের উপর 3টি হামলা চালিয়েছে হামাস। রাফার দক্ষিণে সালাউদ্দিন সড়ক ও জৌরব পাহাড়ের কাছে ইসরায়েলি কমান্ড সেন্টারকে টার্গেট করা হয়। গাজা সিটির তুফা এলাকায় 2 সেনাকে গুলি করে গুরুতর হতাহত করার দাবিও করে তারা। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে ফোন আলাপ হয়েছে। ট্রাম্প বলেন, বর্তমান পরিস্থিতিতে হামাস জিম্মিদের ছাড়বে না, তাই সামরিক চাপ বাড়াতে হবে। তবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস সতর্ক করে বলেছেন, যদি সামরিক সমাধান সম্ভব হতো যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে যেত। তিনি অবিলম্বে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার আহ্বান জানান। 1/3 বেশি জনগণ টানা কয়েকদিন খাবার পাচ্ছেন না। 200-র বেশি মানুষ অনাহারেই মারা গেছেন। অন্যদিকে গাজায় সাংবাদিক হত্যার ঘটনায় ইউরোপ জুড়ে বিক্ষোভ ও শোকসভা হয়েছে। অসলোতে নরওয়ের পার্লামেন্টের সামনে প্রদীপ জ্বালানো হয়। এক সাংবাদিক আন্তর্জাতিক প্রেস কার্ড পুড়িয়ে প্রতিবাদ জানান। স্টকহোম ও লন্ডনে বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা ও সাংবাদিক হত্যার নিন্দাসূচক ব্যানার নিয়ে সমবেত হন। ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ আল জাজিরার 5 সাংবাদিক হত্যার নিন্দা জানিয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। গাজাবাসীর কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারানো সাংবাদিক আনাস আল শরীফ। দীর্ঘদিনের সাংবাদিকতায় সত্য প্রকাশে আপোষহীন আনাস মৃত্যুর আগ মুহূর্তেও প্রচার করেছিলেন গাজায় প্রবল বোমাবর্ষণের চিত্র। শেষ বার্তায়ও প্রকাশ পেয়েছে তীব্র ক্ষোভ আর হতাশা, যা নাড়িয়ে দিয়েছে বিশ্ব মানবতাকে। অকুতোভয় এই সাংবাদিকের মৃত্যু কেবল ব্যক্তিগত ক্ষতি নয়, বরং তীব্র মানবিক বিপর্যয়ের প্রতীক হয়ে উঠেছে।
ইসরায়েলের রোশানলের পড়া অকুতোভয় এই সাংবাদিকের মৃত্যু কেবল ব্যক্তিগত ক্ষতিই নয়, বরং তীব্র মানবিক বিপর্যয়ের প্রতীক। আল জাজিরা নেটওয়ার্ক এই হত্যাকাণ্ডকে সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপর আরেকটি নগ্ন ও পূর্ব পরিকল্পিত হামলা হিসেবে অভিহিত করেছে। সেই সঙ্গে গাজায় চলমান গণহত্যা ও সংবাদকর্মীদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু বানানো বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় সহ সব প্রাসঙ্গিক সংস্থাকে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে আল জাজিরা। এদিকে আনাসকে ইচ্ছাকৃতভাবে হত্যার কথা নিশ্চিত করে একটি বিবৃতি দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের দাবি, হামাসের একটি সেলের প্রধান ছিলেন এই সাংবাদিক। তবে মানবাধিকার বিশ্লেষকরা বলছেন, আনাসের বিরুদ্ধে আনা এই অভিযোগের কোনো প্রমাণ নেই। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ইরিন খান। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। পুত্রজায়ায় দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সরাসরি যাচ্ছি সেখানে। May I now invite the Chairman of ISIS Malaysia and High Commissioner of Bangladesh for the exchange of MOU for cooperation between ISIS and the Bangladesh Institute of International and Strategic Studies. Thank you, Excellencies. Next, may I now invite the Chief Executive Officer of MIMOS and the President of Bangladesh Malaysia Chamber of Commerce and Industry, BMCCI, for the MOU exchange on collaboration between MIMOS Services Sdn Bhd and BMCCI. Thank you, Excellencies. And for the final document, may I now invite the President of the National Chamber of Commerce and Industry of Malaysia, NCCIM, and the Administrator of the Federation of Bangladesh Chambers of Commerce and Industry, FBCCI, for the exchange of an MOU between NCCIM and FBCCI. Thank you, Excellencies. Excellencies, ladies and gentlemen, that concludes the exchange of documents ceremony. We will now commence with the joint press conference with the statement by the Honorable Prime Minister of Malaysia. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Professor Muhammad Yunus, Chief Advisor, Government of the People's Republic of Bangladesh, delegation and friends. Of course, it's a rare pleasure to welcome a great friend of Malaysia, Professor Muhammad Yunus, who is now Chief Advisor. During the transition years, he made remarkable progress in ensuring there's peace and security in the country, and now continuing that collaboration to enhance relations, both investment, trade, culture and education with Malaysia. He is known to this country for his indefatigable work to secure position and place and for the underprivileged and the poor, including microcredit and also education in the Bukhari University in Kedah. So we have exchanges with the team, and I would like to just take note that the Foreign Minister and colleagues, we did probably one of the first official delegation to stop over in Dhaka to show our commitment to our friends, to ensure that Bangladesh is a great country with enormous potential and a great friend of Malaysia, can secure peace and promote progress and development for their people. And so we have therefore placed Bangladesh as an important partner because your workers have been
instrumental too in working together and contributing to our development. That is why I think the Foreign Minister, the Home Affairs Minister with the Human Resource Minister have agreed on this multiple entry visa facility, mainly to assist so that workers can go and meet their families and feel secure in their jobs. You have made some proposals, and we have given priority, particularly to assist the stranded workers. We have continued to have energy cooperation, and with Petronas and with Axiata in the energy sector and the telecommunication sector. And now we want to strengthen this into halal and STEM and research and semiconductor. And on the regional issues, of course, we are concerned with the burden placed on Bangladesh on having to cater for enormous numbers of Rohingya refugees. And therefore, to secure peace in Myanmar is, of course, a great priority, and immediate humanitarian assistance for the sufferings, first the refugees, then the victims of earthquakes, and I commend the Bangladeshi authorities for taking the initiative in multilateral forums in New York, Qatar, and here in Malaysia. Foreign Minister will coordinate a team with Indonesia, Philippines, and Thailand to visit Myanmar in the next few weeks to ensure that peace is attained and the atrocities on some ethnic minorities and the people of Myanmar can be amicably resolved. So thank you again, my dear friend, on behalf of my family and the people of Malaysia, for your role, for your contribution, and we wish you well. Thank you, Prime Minister. May I now invite the Honorable Chief Advisor to deliver his statement. Thank you very much, Your Excellency, for having us here. It's like being at second home. It's our second home, and we feel so close in many, many ways. Personally, for me, I've been visiting and working in Malaysia for many years, so that brings me very close to people over the years. And then today, for many other reasons, we get closer and closer. Particularly, many Bangladeshi workers are working here. They send their income back to Bangladesh, and that gives them the sustainability for their lives in the family, sending their children to school and have good education. And they're being treated very well as a friend, as someone part of the family. It's not workers coming from outside, let them work. It's not like that. They're very, very happy to work here. So we wanted to thank Malaysia for hosting us so much of our people. And we hope this door will remain open and continue to become wider so that we can host many other young people to come and work in Malaysia. And they learn a lot. Take this learning back home, start their own businesses, and set up their own economic activity. So we're grateful to Malaysia for doing that. So one of the things that when we came to take the responsibility of the country as a government, just about a year back, in the circumstances which was uprising of the young people supported by general public, because of a regime which is was kind of killing people on the street for demonstrations and also having misrule and destroying the institutions of the country completely. So that uprising brought a new government, and I was invited to head that government. And I was very happy as I was trying to find my way. Guess who shows up? My friend Anwar Ibrahim shows up to give support to us. A wonderful feeling to find a friend to coming up at the hour of need, when we're desperately looking for
some support somewhere because we had no idea which way we are moving. We are very happy to have that, and we strengthen our resolve in making sure that Bangladesh goes in the right direction. We are very happy. We restored order in the country. We restored the economy. We restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we'll be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to the normal running of the country. So there we need lots of support, and we are looking forward to Malaysia's support. Always we bank to them. And you have just mentioned about the Rohingyas. This is a big problem for us. We are seeking help from Malaysia, particularly as the chair of the ASEAN group of countries. So we need all the help we can get. And Malaysia, as a good friend, we are looking for investment from Malaysia, and that's what we've been discussing. We are open for business. Bangladesh has a tremendous opportunity. It has its own human resources that we can offer, and also technology that we can offer in Bangladesh, so that you can invest in Bangladesh and sell your product to the rest of the world. So this is one we're hoping will get close relationship in the financial and investments issues in Bangladesh, widening up their opportunities so that we build an economy which will be sustainable, which will be a high growth economy. We are waiting for that. So today we are very happy. We have gone through a list of all the ideas and all the issues that we want to work together with Malaysia in both bilaterally or also multilaterally. So we're very happy. We want to thank the people of Malaysia for the support they have provided to us in Bangladesh. Thank you. Thank you, Honorable Chief Advisor. Excellencies, ladies and gentlemen, we have now concluded our joint press conference. Announcing the departure of the Honorable Chief Advisor of the People's Republic of Bangladesh and the Honorable Prime Minister. মালয়েশিয়ার পুত্রজায়া থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম। ওয়াশিংটন ডিসিতে হঠাৎ বেড়ে চলা সহিংসতায় আতঙ্কিত সাধারণ মানুষ, পাল্টাপাল্টি দোষারোপ আর সাধারণ জনতার বিক্ষোভে উত্তাল শহরটি। মার্কিন সরকার বলছেন বাইরের উস্কানিদাতারাই এর জন্য দায়ী। পরিস্থিতি নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। গত কয়েকদিনে ওয়াশিংটন ডিসিতে সহিংসতার মাত্রা চোখে পড়ার মতো বেড়েছে। দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগ আর বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুরো শহর অস্থির হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন এমন পরিস্থিতি আগে কখনো দেখেননি। বিশেষ করে পুলিশের উপর ফেডারেল নিয়ন্ত্রণ আর ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘোষণার পর শহরে শুরু হয়েছে বিক্ষোভ। মার্কিন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই সহিংসতার পেছনে বাইরের কিছু গ্রুপ পরিকল্পিতভাবে অরাজকতা ছড়াচ্ছে, কিন্তু সমালোচকরা বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির ঘাটতি আর প্রশাসনের গাফিলতি সহিংসতা ঠেকাতে ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষের দাবি দোষারোপ বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানান শিগগিরই ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে। আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে যে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। পামবন্ডি প্রশাসনের পক্ষে সাফাই গিয়ে বলেন বাইরের উগ্রবাদীদের পরিকল্পিত সহিংসতা, এটি স্থানীয় বিক্ষোভ নয়। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগজেত বলেন তিনি চান প্রশাসন আরও কঠোর পদক্ষেপ নিক, প্রয়োজনে কারফিউ এবং সামরিক সহায়তা দিয়ে শহরের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা হোক। ইতোমধ্যে ট্রাম্প একটি নির্বাহী আদেশে ফেডারেল ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন। নাদিম মারজান, সময় সংবাদ। ইউরোপের দক্ষিণাঞ্চলের বিভিন্ন দেশে দাবানল পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। স্পেনের জামেরো প্রদেশে একযোগে ছড়িয়ে পড়েছে 13টি দাবানল। ক্রোয়েশিয়ায় ঘরবাড়ি, গাছপালা রয়েছে আগুনে পুড়ে যাওয়ার ঝুঁকিতে। এদিকে মন্টিনিগ্রো এবং আলবেনিয়ায় তীব্র গরম, খরা আর ঝোড়ো হাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে।
স্পেনের জামুরা প্রদেশে একযোগে ছড়িয়ে পড়ে 13টি দাবানল। এ ঘটনার পরপরই প্রায় 700 মানুষকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, চলমান তাপপ্রবাহে তাপমাত্রা কিছু এলাকায় 42 ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। এতে দাবানল পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি স্পেনের উত্তরাঞ্চলের একটি ইউনেস্কো তালিকাভুক্ত জাতীয় উদ্যানের কাছেও কয়েকটি বাড়ি পুড়ে গেছে। এদিকে ক্রোয়েশিয়ার জেনেসিস এলাকায় ভোর রাত থেকেই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী। সাগর থেকে পানি নিয়ে অন্তত 2টি বিমান উপকূলবর্তী বনাঞ্চলে আগুন নেভানোর কাজ করে। ঘরবাড়ি, হোটেল আর গাছপালা সবই আগুনের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মন্টিনিগ্রোতে আগুন এতটাই কাছে চলে আসে যে বিপদে পড়ে এক পশু আশ্রয় কেন্দ্র। তবে দমকল বাহিনী প্রাণীদের নিরাপদ স্থানে নিতে সক্ষম হয়। বাতাসের কারণে যে কোনো সময় আবার আগুন ছড়াতে পারে বলে সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। আলবেনিয়ার তেপেলেনা অঞ্চলে পাহাড়ি বনভূমিও চলছে ভয়াবহ দাবানলে। ভিওসা নদী থেকে পানি নিয়ে হেলিকপ্টার থেকে ছেটানো হচ্ছে। সড়কের ধারে গাড়ি চলাচলের পাশেই ধোঁয়া আর আগুনের শিখা, যা নিয়ন্ত্রণে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের প্রবাসীদের জন্য আবারও সুখবর দিল কুয়েত। এখন থেকে জিসিসি অঞ্চলের যে কোনো দেশে বৈধ রেসিডেন্স পারমিটধারী কুয়েত পৌঁছেই পাবেন অন অ্যারাইভাল ভিসা। মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘদিন ধরেই কুয়েত পরিকল্পনা করছিল তাদের পর্যটন খাতকে আরও খোলাখুলি করার। আগে শুধু নির্দিষ্ট কিছু দেশের নাগরিকরাই পেত কুয়েত ভ্রমণের সুযোগ, বিশেষ করে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। এবার সেই সীমাবদ্ধতা ভেঙে নতুন এক সুযোগ খুলে দিল কুয়েত। 1981 সালে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান ও বাহরাইন মোট 6টি দেশ নিয়ে গঠিত হয় গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি। আর নতুন নিয়মে জিসিসি অঞ্চলের যে কোনো দেশে 6 মাস বা তার বেশি বৈধ রেসিডেন্স পারমিট থাকা বিদেশিরা কুয়েতে পৌঁছেই সরাসরি এয়ারপোর্ট বা স্থলবন্দর থেকে পাবেন পর্যটন ভিসা। প্রবাসীরা বলছেন, এখন কুয়েত যাওয়া অনেক সহজ হবে, যা ব্যবসা, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়কেও নতুন দিক দেবে। সম্প্রতি কুয়েতে পোর্ট ভিসা চালু করার ফলে আমাদের যেসব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারা ইচ্ছা করলে আমাদের সাথে এসে দেখা করতে পারবে। আপনার 6 মাসের আকামা থাকলে যে কোন টাইমে কুয়েতে ঢুকতে পারবো, তাদের জন্য ভিসা ফ্রি। বিশেষজ্ঞরা মনে করছেন এটা কুয়েতের পর্যটন খাতে বড় এক মাইল ফলক। আতিথেয়তা, হোটেল, পরিবহন ও বিনোদন শিল্পে এর ইতিবাচক প্রভাব পড়বে। কুয়েত সরকার বেশ কয়েক বছর ধরে পর্যটন বৈচিত্র্যকরণে কাজ করছে, আর এই নতুন ভিসা নীতি সেই প্রচেষ্টার অংশ। মধ্যপ্রাচ্যের জিসিসি অঞ্চলের জন্য এই খোলা দরজা নীতি শুধু কুয়েতের আন্তর্জাতিক ভাবমূর্তিকেই নয়, আঞ্চলিক অর্থনীতিকেও আরও শক্তিশালী করবে বলে মনে করেন বিশ্লেষকরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। ফিনল্যান্ডের ঐতিহাসিক শহর তুর্কুর এক মহিমান্বিত স্থাপনার নাম তুর্কু ক্যাথিড্রাল। 1300 শতকের নির্মিত এই চার্চ যেমনি ধর্মীয় স্থান, তেমনি ফিনল্যান্ডের ইতিহাস ও সংস্কৃতির জীবন্ত সাক্ষী। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। প্রায় 85 মিটার উঁচু এই টাওয়ার ফিনল্যান্ডের আকাশ রেখাকে শাসন করছে। প্রতিটি ইট আর খোদাই যেন শতাব্দীর পুরনো গল্প নিয়ে দাঁড়িয়ে। তুর্কু শহরের অরা নদীর পাড়ের ক্যাথিড্রালে ঐতিহাসিক এই ঘড়ি মনে করিয়ে দেয় সময়ের ধারায় হারিয়ে যাওয়া যুগান্তরের কথা। ভেতরে ঢুকতেই চোখে পড়ে গথিক স্থাপত্যের মহিমা। উঁচু খিলান, প্রশস্ত হল আর প্রার্থনার অনুষঙ্গগুলো অন্যরকম এক আবহে নিয়ে যায়। রঙিন কাচের জানালা দিয়ে আসা সূর্যের আলো তৈরি করে অপূর্ব রঙের ছটা। প্রতিটি জানালায় ফুটে আছে বাইবেলের কাহিনী ও শত বছরের পুরানো শিল্পকর্ম। দেয়ালে দেয়ালে মধ্যযুগের চিত্রকর্ম। করিডোর জুড়ে দাঁড়িয়ে সাধু ও ধর্মীয় ব্যক্তিত্বের মূর্তি। প্রতিটি কোণেই যেন অতীতের এক যাত্রা। ফিনল্যান্ডের প্রাচীনতম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ গির্জা হিসেবে তরুণ তুমিও কির্কো বা তুর্কু ক্যাথিড্রাল একটি অনন্য স্থাপনা। 1300 শতকের শেষ দিকে নির্মাণ। মধ্যযুগে ফিনল্যান্ডের রোমান ক্যাথলিক চার্চের প্রধান কেন্দ্র এবং আর্চ বিশপের আসন ছিল এখানেই। প্রতিদিনই অসংখ্য মানুষ আসে এই ক্যাথিড্রালে, কেউ প্রার্থনায়, কেউ ইতিহাস ও শিল্পকলা দর্শনে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, তুর্কু, ফিনল্যান্ড।
এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়ের।